না না, এটা নয়, অরিজিনাল বন্ধু মাত্র। না না, এই যে ভারত মাতার ছবি আছে, লাগাচোড়া করতে ওখানে মাইক্রোফোনে ধরবে। আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় সাক্ষী গোপাল ঘোষ মহাশয়কে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আপনারা একটু হাততালি দিয়ে ওনাকে একটু সম্মান জানান। হবে না হলে ছেড়ে দাও, আমি গিয়ে দেবো। এই এটা ফুলটা আমাদের যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে প্রতিকৃতি রয়েছে, ঠিক আছে, হয়ে যাবে। এই একটু দাঁড়াও, উনি ইয়েটা পুষ্প মালাটা দিয়ে দিই, তারপরে হ্যাঁ। এখন আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে প্রতিকৃতি এখানে দেখতে পাচ্ছেন, ওনার বলিদান দিবসে আমরা রাজ্যের অন্যতম লড়াকু নেতা এসেছেন। মাল্যদান করার মাধ্যমে ওনাকে সম্মান দেওয়া হবে, ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। আমার সঙ্গে বলবেন স্লোগানে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দিন, শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। এখন আমাদের রাষ্ট্রগীত হবে, সবাই ওই রাষ্ট্রগীতের সঙ্গে কণ্ঠ মেলাবেন। ঠিক আছে, চালু করো। মাতরম, মাতরম, সুফলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী পূর্ণ কুশমিত ধূমদল শোভিনী সুভাষিনী সুমধুর ভাষিনী সুপ্রদান বরদান মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। সপ্ত কোটি ভুজই ধৃত খর কর বালে অবলা কেন মা এত বলে।
লুধারিণী নমামি তারিণী বিপুদলকারিণী মাতরম তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে মাতরম। ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বসে যান। মঞ্চে ইতিমধ্যেই আমাদের বর্ধমান পূর্ব সাংগঠনিক কাটোয়া জেলার অন্যতম সদস্য মাননীয় সঞ্জীব হাজরা মহাশয়কে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এর পাশাপাশি আমাদের বর্ধমান পূর্ব সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার দায়িত্বপ্রাপ্ত একজন সদস্য সহ সভাপতি আফসার আলী খান মহাশয়কে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। এর পাশাপাশি আমাদের 3 জন বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ বিধান হাজরা, শক্তি কেন্দ্রের প্রমুখ বিধান হাজরা, আপনি মঞ্চে চলে আসুন। এসেছে? আচ্ছা, 144 নম্বরের বুথ সভাপতি শিশির হাজরা মহাশয়কে আমি আহ্বান করছি, আপনি মঞ্চে চলে আসুন। এরপর 142 নম্বরের বুথ সভাপতি নয়ন মণ্ডল, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর 143-এর বুথ সভাপতি সুনীল সাঁতরা মহাশয়কে আহ্বান করছি, আপনারা মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আমাদের আরও মণ্ডলের সভাপতি, অন্যান্য পদাধিকারী বৃন্দ আরও রাস্তায় আসছেন। আমাদের গত 20শে জুন যে বক্তব্য রেখেছে এই আফসার আলী খানের মেয়ে মুন্নি খাতুন, উনিও আসছেন। উনি একজন লড়াকি নেত্রী, ওনাকে উনি আসার পরে ওনাকে ডেকে নেব। এখন আচ্ছা, খুব ভালো লাগছে একটা বিষয় জানতে পেরে। চুমকি হাজরা সংক্ষিপ্ত আকারে 2-4 কথা বলবেন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই, বুক ফুলিয়ে বলতে হবে বিজেপি করি। আসো। আচ্ছা, এইটা কবি নিয়ে বরণ করবো, হ্যাঁ, ওকে দিই। আমাদের এখন আমাদের রাজ্যের নেতা মাননীয় সাক্ষী গোপাল ঘোষ মহাশয়কে উত্তরীয় দিয়ে ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সাংগঠনিক কাটোয়া জেলার সদস্য, এই মণ্ডলের প্রাক্তন সভাপতি মাননীয় সঞ্জীব হাজরা মহাশয়। হাততালি দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় গুরু। নমস্কার। ঠিক আছে, না নামাইতে হবে। ঠিক পাচ্ছি না, পাবে না। আমি পূর্বস্থলী উত্তর বিধানসভা অঞ্চলের 1 নম্বর মণ্ডলের একজন জেতা ক্যান্ডিডেট। 2023 সালের পঞ্চায়েতে যে ভোট হয়েছিল সেই ভোটে আমি জিতেছিলাম। তা আমরা সার্টিফিকেট আনতে পারিনি কিছু হারমাত গুন্ডাবাহিনীর কারণে।
আজকে এই পুরসুরি বাজারে যে পথসভার আয়োজন হয়েছে তা আমাদের পশ্চিমবঙ্গের রক্ষাকর্তা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান দিবস উদযাপন। আমরা সহস্র প্রণাম জানাবো তার প্রতি। তিনি না থাকলে আজকে আমরা পাকিস্তানে থাকতাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, দূরদর্শী রাজনীতিবিদ এবং অখণ্ড ভারতের গঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 1947 সালে 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্ব ঐতিহাসিক সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের গঠনের পর প্রশস্ত করেছিল। তিনি জওহরলাল নেহরু মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প সরবরাহ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালে 6 জুন কলকাতায় এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখার্জি, তিনি ছিলেন একজন প্রখ্যাত বিচারক, শিক্ষাবিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার মাতার নাম শ্রীমতী যোগমায়া দেবী। উত্তরাধিকারী সূত্রে তিনি অসামান্য পণ্ডিত ও ঐকান্তিক জাতীয়তাবিদ চেতনা লাভ করেন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্সে প্রথম স্থান দখল করার পর বাংলা ভাষার স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থান লাভ করেন। এরপর তিনি 1926 সালে ইংল্যান্ডের ব্যারিস্টার হিসাবে তিনি যোগ্যতা অর্জন করেন এবং কলকাতার হাইকোর্টে আইনি পেশায় যুক্ত হন। পিতার পদাঙ্ক অনুসরণ করে মাত্র 23 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হন। 1929 সাল তিনি বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন। মাত্র 33 বছর বয়সে 1934 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য নিযুক্ত হন। 1934 থেকে 1938 সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন এবং উচ্চশিক্ষা বিস্তারে কার্যকরী অবদান রাখেন। পরবর্তীকালে তিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। গান্ধীজির হত্যাকাণ্ডের পর তিনি চেয়েছিলেন যে হিন্দু মহাসভা যেন হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি অরাজনৈতিক সংস্থা হিসাবে মানুষের সেবায় যাতে নিয়োজিত হয়। এই ইস্যুতে 1948 সালে 23 নভেম্বর তিনি হিন্দু মহাসভা থেকে বেরিয়ে আসেন। পণ্ডিত নেহরু তাকে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় সরকারের শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু 1950 সালে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে স্বাক্ষরিত নেহরু-লিয়াকত চুক্তির তীব্র বিরোধিতা করেন। তিনি নেহরু মন্ত্রিসভা থেকে পদ ত্যাগ করেন। দেশ ভাগের প্রাসকালে বাংলা যাতে ভারতের বাইরে না যায় যে বিষয়ে তিনি জোরালো ভূমিকা পালন করেন। পাকিস্তান যাতে সমগ্র বাংলা দাবি করতে না পারে তার জন্য তিনি বাংলা ভাগের দাবি তুলে বাঙালি হিন্দু বঙ্গভূমি হিসাবে পশ্চিমবঙ্গে রাজ্য গঠনের মুখ্য ভূমিকা গ্রহণ করেন। এরপর তিনি 1950 সালে 21 অক্টোবর দিল্লিতে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা বর্তমান ভারতীয় জনতা পার্টি নামে পরিচিত। তিনি জম্মু ও কাশ্মীর বিশ্বের সাংবিধানিক মর্যাদা বিলোপের পক্ষে ছিলেন। এক দেশে দুই প্রধান, দুই বিধান, দুই প্রতীক নীতির ঘোর বিরোধী ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই লক্ষ্যে 1953 সালে তিনি কোনো পারমিশন ছাড়াই জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছিলেন, যার ফলে তাকে পুলিশ গ্রেফতার করে। শেখ আবদুল্লাহের নেতৃত্বে রাজ্য সরকার অধীনে শ্রীনগর একটি বাসভবনে বন্দী করে রাখা হয় তাকে। কিন্তু বন্দী দশায় 1953 সালে 23 তার মৃত্যু ঘটে। পুত্র শোকে বিধ্বস্ত শ্যামাপ্রসাদ মুখার্জির মা যোগমায়া দেবী তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি লিখে ছেলের মৃত্যু নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
কিন্তু নেহরু সরকার কোনো তদন্ত করেনি, গঠন করেনি, ফলে তার মৃত্যু রহস্য আজ গভীরভাবে ঘনীভূত হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনৈতিক শিষ্য ও সহযোগী অটল বিহারী বাজপেয়ী সহ অনেকে অভিযোগ করেছিলেন যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও শেখ আবদুল্লাহ পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের ফলেই তার মৃত্যু ঘটেছিল। তার মা যোগমায়া দেবী বিস্ময় প্রকাশ করেছিলেন, আমি গর্বের সাথে অনুভব করি যে আমার সন্তানের এই ক্ষতি ভারত মাতার ক্ষতি। একজন প্রধান রাজনীতিবিদ হিসাবে তার জন্য কর্তৃত্ব, তার সংস্কৃত তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছিল। তার আদর্শের আলো চিরকাল পথ আমাদের দেখাবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। এই যে সাহস করে মাইক্রোফোনের সামনে কত সুন্দর প্রাঞ্জল ভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন পঞ্জিকা ব্যাখ্যা করলেন। এইভাবেই উৎসাহ পেতে হবে। আরো যে সমস্ত মা বোনেরা রয়েছেন তাদের মধ্যে শিক্ষার যে বিকাশ আছে সেই বিকাশ ঘটাতে হবে। এইভাবে সাহস করে মাইক্রোফোনের সামনে এসে এইভাবে বক্তব্য রাখতে হবে। যাই হোক, এখন মুন্নি খাতুন কি এসেছো? তুমি তাড়াতাড়ি মঞ্চে চলে এসো, তোমাকে বক্তব্য রাখতে হবে। এরপর আপনাদের সামনে আমাদের মণ্ডলের একজন লড়াকু নেত্রী, তৃণমূলের হারমাত বাহিনীর চোখ রাঙানি উপেক্ষা করে ওনার পরিবারকে নৃশংসভাবে অত্যাচারিত হতে হয়েছে, সেই মুন্নি খাতুন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সামনে আসবে, সামনে আসবে। আসসালামু আলাইকুম, নমস্কার। আপনাদের সকলকে জানাচ্ছি এবং আমাদের এখানে উপস্থিত মঞ্চবিষ্ট আমাদের টপ লিডার আছে পার্টি মোর্চা, সকলকে আমার অসংখ্য প্রণাম জানাচ্ছি। এবং এখানে উপস্থিত দিদিমা, কাকিমা, জেঠিমা, আমার বৌদি, দিদি, বোনেদেরকে আমি আমার প্রণাম জানাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রীজি যে আমাদেরকে প্রকল্পগুলো সুবিধা দিচ্ছে, সেই প্রকল্প সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু জানাবো। ৭৫ লক্ষ মহিলা হবে লাখপতি দিদি। সরকারি চাকরি মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত। সরকারি সব বাসে মহিলাদের জন্য যাতায়াত বিনামূল্যে, সঙ্গে আধার কার্ড রাখবেন, ফ্রি হয়ে যাবে। রাজ্যে সরকারি যে আমার দাদারা কাকারা ডিএর জন্য এতদিন আন্দোলন করছিলেন, মাত্র 2% ডিএ দেওয়া হতো। এর জন্য বহুদিন তীব্র প্রতিবাদ আন্দোলনে ওনারা বহু পরিশ্রম, বহু চেষ্টার পর ওনারা আজ সফল হয়েছে। ওনাদেরকে আমার প্রধানমন্ত্রীজি 20% ডিএ চালু করে দিয়েছেন। ওনাদের আর কোনো অসুবিধা নেই। এবং যুবক ভাইদের 3000 করে ভাতা আরম্ভ করেছে, কাজ চলছে। মহিলা আমাদের দিদি, কাকিমা, জেঠিমাদেরকে অলরেডি 50 লক্ষ মহিলাদেরকে 3000 করে মাসে মাসে ভাতা ঢুকে যাচ্ছে। সে বিষয়েও আমাদের প্রধানমন্ত্রী মহাশয় আমাদের লক্ষ্য রেখেছেন।
আবাস যোজনার যে ঘরে দুর্নীতি মমতা ব্যানার্জি একের পর এক করে গেছেন, কোনো কিছুই মানে টাকা পয়সার হিসাব নিকাশ দিত না। আবাস যোজনার ঘর বলো, জব কার্ডের কাজ বলো, কোনো হিসাব দেয় নাই। একের পর এক চুরি করে গেছে সব চোর। অর্থমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী যে পুরো দপ্তর সেটাই জেলে একবারে বসে আছে। আমাদের শিক্ষা জগৎটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের খাদ্য অন্ন চুরি করে সেও জেল খাচ্ছে খাদ্যমন্ত্রী। অনুপ্রাণিত গরু চুরু কেলেঙ্কারিতে আমাদের খাওয়া দাওয়াটাই এমন করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে, একটা কেলেঙ্কারি করে দিয়েছে। বাংলাদেশে দেশ বিদেশে গরু পাচার করতো, সেও কেলেঙ্কারিতে জেল খাচ্ছে। এখন সব কেলেঙ্কারি মমতা ব্যানার্জি। এমন নারী যে আমাদের নারীদেরকে সুরক্ষা দেবো বলে এসেছিল, এত দুর্নীতি করেছে যে মহিলাদেরকে কোনো সেফটি দেয় নয়, রাস্তায় নামিয়ে দিয়েছে। 7 বছর 9 বছর থেকে আরম্ভ করে সব বাচ্চা পর্যন্ত ছাড়েনি। ঘর করে মেয়েদের একটু নিরাপত্তা ছিল না। তাহলে সবটাই আমাদের পশ্চিমবঙ্গে এমন বেহাল করে দিয়ে গেছে, সবটাই একবারে দুর্নীতিতে পরিপূর্ণ, ষোলকলাপূর্ণ করে দিয়েছে। দেখেছেন বিগত, তাহলে সেইগুলোতে আমাদের প্রধানমন্ত্রী মশাই যে কতটুকু ভোট দিয়ে আপনারা যে জয়যুক্ত করে এনেছেন আমাদের বিজেপি পার্টিটাকে, তার জন্য যেটা তিনি আমাদের অগ্নিমিত্রা পল শিশু ও কল্যাণ মন্ত্রী, উনি আগে এসেই যেটা মাত্রই অ্যানাউন্স করে দিয়েছে শিশু কল্যাণ আর নারী শিক্ষা ব্যাপারে সব সময় সচেতন ভাবে এত সেফটি দিয়েছে যে আমাদের আর কোনো ভয় নেই। ভয় আউট, ভরসা করুন বিজেপিকে, একদম নির্ভয়ে থাকবেন, কোনো ভয় আনবেন না। কোনো টিএমসির ব্যাপারে যে ভয় রাখবেন সেই ভয়টা আউট করে দেবেন। এখন আর টিএমসি নাই, মন থেকে মুছে ফেলুন, টিএমসি দলটাই আর থাকবে না। থাকবে শুধু একটাই আমাদের দল, ভারতীয় জনতা পার্টি। 1952 সালে যখন আমাদের 29শে মে দেশ আমাদের দল রচনা, দেশটাকে আমার দল রচনার কাজে ছোট ছোট সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে যখন যোগ দেয়, সেই সময়কালে ছোট ছোট রাজাদের অধীনস্থ দল ছিল। ওনারা সেই ছোট্ট সংখ্যাগরিষ্ঠ দল আসলে ছিল, জাতীয় জনসংঘ নামে পরিচিত ছিল। সেই ছোট্ট দল 1405 সাল আর 1998 সাল, তখন বিজেপি সরকার দেখবেন এসেছিল। তখন আমরা তখন ছোট, ক্লাস 2 এ পড়ি, সেই সময়কার অনেক কথা বলছি। তখন আমাদের দল মাত্র 3 জন, 38টি এমপি তৎকাল, আর 3 জন আমাদের জিতেছিলেন, এমপি ছিলেন, উমাশঙ্কর ব্যানার্জি আর অটল বিহারী বাজপেয়ী আর দুর্গাচরণ ব্যানার্জি ঝাড়খণ্ড থেকে। আর উমাশঙ্কর ব্যানার্জি, অটল বিহারী 3 জন ছিলেন, আর 38টি এমপি তৎকাল। সেই সময়কার তখন আমাদের ছোট্ট 13 দিনের সরকার, অন্তর্বর্তী থাকাকালীন 13 মাসের সরকার। আমি স্ট্রাকচারটা একটু বোঝাচ্ছি। স্ট্রাকচারটা 13 মাসের সরকার। তখন আমাদের অটল বিহারী বাজপেয়ীর মনে খুব দুশ্চিন্তা যে মাত্র আমাদের 2টো আসন, কি হবে। 2004 সালে আমাদের ক্ষমতার বাইরে চলে গেলে মাত্র 2টো আসন ক্ষমতার বাইরে। আমরা তখন 1984 থেকে 94, 10 বছরের মাধ্যমে আমাদের দল ক্ষমতার বাইরে ছিল। সেই থাকাকালীন আমাদের অটল বিহারী বাজপেয়ীর মনে খুব চিন্তা যে আমাদের দল কি হবে, কিন্তু হাল ছাড়িনি। সেই আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের চিন্তা ধারাকে
দিক দিগান্তে আমাদের ছড়িয়ে দিয়েছে। সেই চিন্তাধারাকে অনুসরণ করে শ্যামাপ্রসাদ মুখার্জির পথ অনুসরণ করে আমাদের দল এগিয়ে চলেছে। এত তীব্র আন্দোলন, তীব্র প্রতিষ্ঠা, তীব্র চেষ্টা করে আমাদের 10 বছর ক্ষমতার বাইরে থাকার পর আমরা 2014 সালে আবার 294টি আসন নিয়ে আমাদের বিজেপি সরকার চলে আসলো। 10 বছর মাত্র ক্ষমতার বাইরে ছিল। তাহলে এত চেষ্টা করেছি আমরা, আসন নিয়ে এলাম বিজেপি, ভারতীয় জনতা পার্টি পূর্ণ রূপ পেল। এটা আমাদের জাতীয়তাবাদী সাম্যবাদ নীতি হলো আধার, মূল রাজনীতি। আমাদের ভারতীয় জনতা পার্টি পূর্ণ রূপ পেল। তারপরে আমাদের পশ্চিমবাংলায় এত দুর্নীতি এইভাবে চলছে। 11ই মমতা ব্যানার্জি এলেন, দুর্নীতিতে পূর্ণ করে দিলেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মহাশয় আমাদের কথা সবসময় চিন্তা করেছেন। তাহলে আমাদের পশ্চিমবাংলার মানুষের কি হবে? এত রোহিঙ্গা, এত দুষ্কৃতি মাওবাদীতে পরিপূর্ণ করে দিয়েছে। এই সবকে নিয়ে দল করছিল। ব্যারাকপুর বিস্ফোরণ কাণ্ডে একবারে বিভীষিকা লাগিয়ে দিল। তখনও আমার প্রধানমন্ত্রী মহাশয় ভাবছেন, উনি যে আমাদের পশ্চিমবাংলার তো বেহাল অবস্থা, আমাদের মা বোনদের কি হবে? ভারতবর্ষে আমি ইন্ডিয়ায় রাষ্ট্রে আছি, আমাকে পশ্চিমবাংলায় ঢুকতে হবে, মা বোনেদের বাঁচাতে হবে। এই কুলাঙ্গার নারীর হাত থেকে পশ্চিমবাংলাকে রক্ষা করতে হবে। বাংলাদেশে আগে বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। মুজিবুর রহমান 1971 সালে এসেছিলেন। দি বাংলাদেশের স্লোগান এখানে ব্যবহার হতে লাগলো টিএমসির আমলে, জয় বাংলা বলতে লাগলো। উনি আমাদের দেশ স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। মুজিবুর রহমানের স্লোগান বলছে ভারতবর্ষে, পশ্চিম বাংলায় জয় বাংলা। তাহলে দেখুন তো, একটু ভাবুন তো, আমাদের পশ্চিম বাংলাকে পূর্ব পাকিস্তান নাই বাংলাদেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। এমন মহিলাকে যে আপনারা চিনতে পেরেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য কোটি কোটি প্রণাম। ওনাকে গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছেন। আবার উনি 450 কোটি টাকা টালির ছাদে দুর্নীতি করেছে, গরিবের টাকা হরণ করেছে। একদম নাম ভুলেও নেবেন না, ওই কুলাঙ্গার নারী। ভাইপোকে নিয়ে 2,500 কোটি টাকা দুর্নীতি করেছে। সব তো জেলে গেছে, এবার পালা পিসি ভাইপো। একে পাঠাতে পারলে আমাদের দেশ শান্তিতে ভরে যাবে। পশ্চিম বাংলা হবে সোনার বাংলা। এই সোনার বাংলা গড়তে আপনারা দলে দলে হিন্দু মুসলমান কোনো বিভেদ রাখবেন না, কোনো সিমট্রে কেটে কান দেবেন না, কোনো কাটমানি দেবেন না, কোনো দুর্নীতি বাদদেরকে দুর্নীতি করার সুযোগ দেবেন না। ওরা দুর্নীতির কাজ করেছে যেমন রটাবেও, কিন্তু সেদিকে কোনো না কান দিয়ে আপনারা নিজের মতো কাজ করে চলবে, নির্ভয়ে থাকবেন। আর আমাদের ওপর ভরসা রাখবেন ভারতীয় জনতা পার্টির ওপর, প্রধানমন্ত্রী মহাশয়ের ওপর। উনি যে একটা কথা বলেন, গ্রান্টি সহকারে কথা বলেন, সমস্ত আমাদের পূরণ করে চলেছেন। আমি আর কিছু বলবো না, ছোট্ট করে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আর আমার সব ভাই বোনেদেরকে প্রণাম জানাচ্ছি। আমাদের সাথী মোর্চা লিডারদেরকে আমি অসংখ্য প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নেতা, দীর্ঘদিনের নেতা, যে মানুষটি আজ আপনারা সহজে পদ্মফুল চিনেছেন। একদিন এই পদ্মফুল চেনাবার জন্য গ্রাম থেকে গ্রাম, রাস্তাঘাট তখন ছিল না, সাইকেলে চেপে সাইকেলের পিছনে করে মাইক বেঁধে এই পদ্মফুলের প্রতীক চিনিয়েছিলেন। সেই সম্মানীয় সাক্ষীরাকে
ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ সভার সঞ্চালক মহোদয়, আজকের এই সভায় বিরাজমান কাটোয়া সাংগঠনিক জেলার সদস্য এবং এই মণ্ডলের প্রাক্তন সভাপতি ভাই সঞ্জীব, আমার আরেক সহযোগী, দীর্ঘদিনের সাথী, দুর্দিনে বিজেপিকে, যেটা আমার ক্ষেত্রে বললেন সঞ্জীব দাস, সঞ্জীব হাজরা, ঠিক সেই রকমই আরেকজন সঙ্গী দেবপ্রসাদ চৌধুরী মঞ্চে আসীন। এই পুটসুরি অঞ্চলে বুথ থেকে শক্তি কেন্দ্রে বিভিন্ন কর্মে কর্মরত এবং আমার সামনে মাতৃমন্দির পুটসুরি বাজারে বিভিন্ন কর্মে কর্মরত মা ভাই বোনেরা, ব্যবসায়ী বন্ধু, সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য যে সমস্ত পথচারী মানুষ তাদের প্রয়োজনে যাতায়াত করছে, সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক গৈরিক শুভেচ্ছা। আমরা আজকে এমন একটা মহান ব্যক্তির তিরোধান দিবসে এই কার্যক্রম করছি, শুধুমাত্র পুটসুরি বাস স্ট্যান্ডেই নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকের এই মহান ব্যক্তিটির স্মরণ করছেন। এই মহান ব্যক্তিটির কর্মকাণ্ডকে নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়াস করেছেন কি রাজ্য সরকার, কি কেন্দ্র সরকার। শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিজেপি সরকার নয়, বিজেপি আজ সারা ভারতবর্ষের যে কয়েকটি জায়গাতে সরকার বলেছে, সমস্ত সরকারি এবং সমস্ত সরকারের পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্থান দেওয়া হয়েছে। আজকের প্রজন্মকে, আগামী প্রজন্মকে জানানোর জন্য যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, এর আগে ছোট্ট একটি বোন তার জীবন পঞ্জিকা বললেন। দেখেছেন কি কোথাও কোনো পরীক্ষায় কোনো ক্ষেত্রে সেকেন্ড হয়েছে, কোনো ক্ষেত্রে সেকেন্ড হয়নি। প্রতিটি ক্ষেত্রে তার এবং মেধা, তীক্ষ্ণ বুদ্ধি, ক্রোধার যুক্তির জালে সমস্ত ক্ষেত্রে তার শিক্ষা থেকে শুরু করে ভারতবর্ষের তাবর রাজনৈতিক যে সমস্ত দলগুলো, সেই দলগুলো পর্যন্ত তাকে খুব কম সংখ্যায় আসন নিয়েও বিরোধী নেতার মর্যাদা দিয়েছিলেন। কেন বিরোধী নেতার মর্যাদা দিয়েছিলেন? 1953 সালে যখন নির্বাচনে বিজেপি তখন জন্ম হয়নি, তখন জনসংঘ শুধুমাত্র 3টি আসন পেয়েছিলেন। আর সেই 3টি আসন পাওয়ার পর তৎকালীন যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের মধ্যে দিয়ে তিনি বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। এবং সেই শ্যামাপ্রসাদ মুখার্জির আজকের এই মৃত্যুদিনে কিভাবে মৃত্যু হয়েছিল সেটাও আমরা অনেকে জানি। গত কয়েকদিন আগে 20শে জুন এখানে অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ কার মধ্যে দিয়ে এবং আন্দোলনের মধ্যে দিয়ে সেদিনকে পশ্চিমবঙ্গ আজ ভারতের অন্তর্ভুক্তি, এটাও আমরা জেনেছি। আজকের এই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো তাহলে ভারতবর্ষের মানচিত্রে আমরা হয়তো থাকতাম না। আমরা কোথায় থাকতাম? আমরা দেখেছি পার্শ্ববর্তী একটি অশান্ত রাষ্ট্র আছে, যেখানে বিভিন্ন সময় তারা খুনোখুনি করে এবং বিভিন্ন সময় সেই রাষ্ট্রটা অশান্তির মধ্যে দিয়েই তাদের ধন, তাদের সরকারি সমস্ত কিছু, বাড়ি ঘর থেকে শুরু করে সমস্ত কিছু দুর্নীতির মধ্যে দিয়ে তারা শাসন কায়েম করে। কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ, পশ্চিমবঙ্গ এমন একটা দেশ, যে দেশে এবং যে জায়গাতে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি এবং আদর্শকে নিয়ে ভারতবর্ষের মানুষের উন্নয়নের জন্য এর আগে অন্য অনেক রাজনৈতিক দল এসেছে, অনেক রাজনৈতিক দলকে ভোট দিয়ে আমরা এখানে নির্বাচিত করেছি। আজ পশ্চিমবঙ্গে 49 বছর ধরে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছি
অন্য রাজনৈতিক দলগুলো অনেক প্রতিশ্রুতি দিয়েছে, অন্য রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দেওয়ার পরে আজও পশ্চিমবঙ্গের মানুষ, একটু আগে যে বলটি বলছিলেন না যে সরকারি সমস্ত যে যারা দিয়ে পাবে তাদের থেকে শুরু করে স্কুল শিক্ষক ছাত্র প্রত্যেককে কাঁদিয়েছে। এখানকার যে সমস্ত মায়েরা বোনেরা দীর্ঘদিন ধরে শুধুমাত্র 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে বাকি সমস্ত কিছু কেড়ে নিয়েছিল, পশ্চিমবঙ্গের মেধা বিক্রি হয়ে গিয়েছিল, 1000 টাকা দিয়ে একটা শিক্ষিত ছেলেকে তার মাকে 1000 টাকা দিয়ে শুধুমাত্র সান্ত্বনা দিচ্ছিল যে আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদেরকে অর্থ দিচ্ছি। ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হওয়ার পরে আজকের কি ঘোষণা করেছে আপনারা জানেন। আপনাদের জায়গাতে একটু আগে বললেন 50 লক্ষ ঢুকে গেছে। 1 জুলাইয়ের মধ্যে সমস্ত মহিলাদেরকে 3000 টাকা করে ঢুকে যাবে। আর অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা ছিল নির্বাচনের আগে গলা ফুলিয়ে এখানে অন্য রাজনৈতিক দলগুলো কি বলতো, বিজেপি এলে সামাজিক প্রকল্প বন্ধ হয়ে যাবে, কোনো কিছু আপনারা পাবেন না। একটা প্রকল্প বন্ধ হয়েছে, বরং যে প্রকল্পগুলোকে সামান্য ক্ষীণতম জায়গায় নিয়ে গিয়েছিল সেগুলোকে আরো উন্নত, সেগুলোকে আরো জনমুখী, সেগুলোকে আরো অর্থমুখী করে তুলছে এই বিজেপি সরকার। আজকে যে সিভিক ভলেন্টিয়ার দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করছিলেন তাদের মাইনে বাড়েনি, বিজেপি সরকার হয়েছে। আজকের যে আশা কর্মী, আজকের যে সমস্ত ICDS সব কর্মী যারা সরকারি বড় বড় যে সমস্ত অফিসার আছে তাদের থেকে বেশি পরিশ্রম করে, কিন্তু মাইনের বেলা তাদের অনেক কম। কোনো সরকার ভাবেনি, কোনো সংগঠন আন্দোলন করতে গেছে তো বলেছে ঘের করবেন না, যা পেয়েছেন যথেষ্ট দিয়েছি। এরকম একটা পরিস্থিতিতে এরকম দাম্ভিক মন্ত্রী মুখ্যমন্ত্রীর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গবাসী আমরা দেখেছি। আর আজকে দীর্ঘ 49 বছর পর ভারতবর্ষের রাজনীতিতে যে রাজনৈতিক দলটা শুধু দেশে নয় সারা পৃথিবীর বুকে এই ভারতবর্ষকে একটা নতুন মর্যাদায় তুলে ধরেছে। ভারতবর্ষ এমন একটা সময় এসেছিল কংগ্রেসের আমলে, অন্যান্য অকংগ্রেসী আমলে, যে বৈদেশিক মুদ্রা ভান্ডার একেবারে নিম্নে তলানিতে চলে গিয়েছিল। বৈদেশিক মুদ্রা ভান্ডার এত নিম্নমুখী ছিল যে জন্য বিদেশের কাছে গিয়ে ভারত যে মর্যাদা এবং জায়গা সেটা ক্ষুণ্ণ হয়েছিল। আর আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্ব আসার পরে বৈদেশিক মুদ্রা কোন জায়গা নিয়ে গেছে। নরেন্দ্র মোদী আসার পরে তৎকালীন কংগ্রেস থেকে যিনি প্রণব মুখার্জি, যিনি সেদিনকে রাষ্ট্রপতি হয়েছিলেন, বলেছিলেন যে সঠিক সময় নরেন্দ্র মোদী ভারতবর্ষের হাল ধরেছে, যদি সঠিক সময় নরেন্দ্র মোদী ভারতবর্ষের হাল না ধরত ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা চুরমার হয়ে যেত। তৎকালীন সময়ে তৎকালীন যে সমস্ত মন্ত্রী ছিলেন সে মন্ত্রীরা বলেছিল ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাকে নরেন্দ্র মোদী মজবুত করেছেন। আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি, সারা বিশ্ব নেতা হিসাবে ভারতবর্ষ উঠে এসেছে। ভারতবর্ষ একটা সময় আমরা বলতাম যে ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, কিন্তু কাজের মধ্যে দিয়ে নেতৃত্ব গুণাগুণ, নেতৃত্বের বিচক্ষণতা, নেতৃত্বের দূরদর্শিতা, নেতৃত্বের যদি আগামী দিনের মানুষের প্রজন্মের একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য চিন্তা ভাবনা পরিকল্পনার কোনো উন্নত জায়গা না থাকে, বিশ্বের জায়গা করে নেবে, বিশ্বের জায়গা করে নিতে পারেনি। আজ সারা পৃথিবী নরেন্দ্র মোদীকে বিশ্ব নেতা হিসেবে, বিশ্ব লিডার হিসেবে মেনে নিয়েছে। শুধু এমনি নয়, আজ ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে ভারতবর্ষের দারিদ্র্য সীমার রেখার নিচে আমরা আজ 25 লক্ষ মানুষকে নিয়ে আসতে পেরেছি। আজ ভারতবর্ষের যে সমস্ত জনমুখী প্রকল্প, আজ যে জনমুখী প্রকল্পের মধ্যে 1 পয়সা কেউ কোনো জায়গায় কাটমানি খায় না, সরাসরি গিয়ে উপভোক্তার খাতে পৌঁছে যায়। কে করেছিল? একটা সময় এই কংগ্রেসীরা অন্যান্য সমস্ত মানুষেরা বলেছিল যে যারা যখন সরাসরি মানুষের অ্যাকাউন্টে টাকা যাবে, যখন এখানে অন্য সমস্ত বিষয়গুলো যেগুলো সরাসরি অ্যাকাউন্টে টাকা যায়নি সেগুলো কিভাবে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। আজ অনেকে এর আগে বলে বেড়াচ্ছিল বিজেপি সরকার নাকি 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, বিজেপি সরকার নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর আবাস যোজনায় কি হতো, আমার থেকে যারা উপভোক্তা যারা পেয়েছেন তারা আরো বেশি উপলব্ধি করছেন। যে টাকারই পান, আপনার মায়ের নামে হোক, আপনার স্ত্রীর নামে হোক, বোনের নামে হোক,
সেখান থেকে নেতারা কাটমানি খাবেন, তার কমিশন নেবেন, এটাই প্রথায় দাঁড়িয়ে গিয়েছিল, এটাই সরকারি বা বেসরকারি নিয়মে পরিণত হয়েছিল। আপনি 100 দিনের কাজে যখন যাবেন কাজ করতে, আপনি গেলেও সেখানে আপনার নাম উঠে যাবে, আপনি না গেলেও সেখানে আপনার নাম উঠে যাবে। আর তার পরিপ্রেক্ষিতে কি হবে? লুট হয়েছে, কোনো কিছু কোনো জায়গাতে বিকাশ হয়নি যে ধরনের হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ গেল, কেন্দ্রীয় সরকার তদন্ত করার জন্য একটা টিম গঠন করলেন, টিম গঠন করলো। আর টিম গঠন করার পর পশ্চিমবঙ্গের 66টি জায়গাতে এই ধরনের তদন্ত রিপোর্ট তৈরি করে নিয়ে এলেন। আর নেওয়ার পর সেখানে দেখলেন সমস্ত জায়গাতে এই তদন্ত রিপোর্টে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে। যে চিঠি করলেন কেন্দ্রীয় সরকার, মুখ্য সচিবকে, দপ্তরকে, রাজ্য সরকারকে, কিন্তু চিঠির পর চিঠি আসে, কোনো উত্তর আসে না। উত্তর না আসার পরিপ্রেক্ষিতে কি হলো না, এখানকার টাকা বন্ধ হয়ে গেল। কেন্দ্রীয় সরকার বলল হিসাব দাও, টাকা দাও। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলছে হিসাব দেব না, টাকা দিতে হবে। মানুষের কাছে বিভ্রান্তি করতে লাগলো, ভুল মিথ্যা বার্তা ছড়াতে লাগলো। এবং কেন্দ্রীয় সরকার বলল যে যখন 100 দিনের কাজ হবে সরাসরি তাদের খাতে পৌঁছে যাবে, কিন্তু রাজ্য সরকার বলল না, তা হবে না, আমাদেরকে দিতে হবে মাধ্যম, আর আমরা তাদেরকে দেব। তার মধ্যে দিয়ে কি দাঁড়াচ্ছে বললো না, তার মধ্যে দিয়ে দেখা গেল যে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে যে টাকা যে খাতে খরচ হওয়ার কথা সেই টাকা সে খাতে খরচ না হয়ে অন্য খাতে খরচ হচ্ছে, ক্যাডার রাজ হচ্ছে। বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে দেখতে পাচ্ছি পার্টি অফিস হচ্ছে, আমরা গিয়ে দেখতে পাচ্ছি পার্টির মজুদ ভান্ডার হচ্ছে, আমরা গিয়ে দেখতে পাচ্ছি নেতা নেত্রীদের বান্ধবদের সোনা দানা চওড়া করানো হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে সেদিনকে বন্ধ করে দিয়েছিলেন। কতখানি সত্যি ছিল, কতখানি যুক্ত ছিল সেটা আজকে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে সঙ্গে সঙ্গে চালুর মধ্যে দিয়ে আপনাদের নিশ্চয়ই অনুভব হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলছি, ভারতবর্ষের এই যে অন্যান্য রাজ্যগুলো আছে যেখানে ডবল ইঞ্জিনের সরকারের মধ্যে দিয়ে কেন্দ্র এবং রাজ্য এক সরকার থাকার পরিপ্রেক্ষিতে জনগণের উন্নয়নের পরিকল্পনার ক্ষেত্রে যে রথ চলেছে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ কেন বঞ্চিত? পশ্চিমবঙ্গের মানুষকে আমরা এতদিন বোঝাতে পারিনি। 1987 সালে আমি এখানে প্রথম বিজেপির প্রার্থী হয়েছিলাম, আজ থেকে 40 বছর আগে। আমরা সে তখনও মানুষকে বলেছি এবং তারপর বারে বারে মানুষের কাছে এসেছি, বারে বারে মিটিং করেছি, মিছিল করেছি, মানুষের দৌড়ে দৌড়ে গেছি। মানুষ অনুভব করেনি, বুঝতে পারেনি। আর না পারার পরিপ্রেক্ষিতে অনেক দেরি হয়ে গেছে। আর 42-40 বছর পরে মানুষের কাছে আমরা যেটা বার্তা পৌঁছে দিয়েছিলাম সত্যে পরিণত হয়েছে। আজ মানুষ এখানে জনতা জনার্দন বিজেপিকে ক্ষমতায় পৌঁছিয়েছে, আর বিজেপি ক্ষমতায় পাওয়ার পরে তার কাজ শুরু করে দিয়েছে। আমরা যখন বিভিন্ন পঞ্চায়েতে যাচ্ছি, পঞ্চায়েত সমিতিতে যাচ্ছি, জেলা পরিষদে যাচ্ছি, দেখতে পাচ্ছি ভুরি ভুরি দুর্নীতি, দেখতে পাচ্ছি স্কিম উঠে গেছে, খরচ হয়নি, প্রকল্পের সঙ্গে টাকার কোনো মিল নেই। কেন এসব হয়েছে? এক জায়গায় দু জায়গায় সমস্ত ক্ষেত্রে প্রায় 75% এরকম ব্যবস্থার মধ্যে দিয়ে একটা রাজ্য সরকার চলেছে, কিছুই জানে না। আমরা তো দেখেছি ওপরটা শুধুমাত্র মিডিয়ায়, ওপরটা দেখেছি ইডি সিবিআই সমস্ত কিছু তদন্ত করে যেগুলো বার করেছিল, আর সেগুলো সমস্ত কিছু মিডিয়ার মাধ্যমে আমরা উপলব্ধি করেছি। কিন্তু গ্রাম বাংলায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সেটা আমরা দেখতে পাইনি। কিভাবে এরা দুর্নীতি করেছে, স্বজন পোষণ করেছে। আজকে যখন বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে আমরা যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এই পরিণতি। তাই বন্ধু, এখনো এই যে যারা সমস্ত জায়গাতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, অনেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কেন পালিয়ে বেড়াচ্ছে? আমি তো নির্বাচনে অনেক দিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, হেরে গেছি, আবার লড়েছি, হেরে গেছি, আবার লড়েছি, দাঁতের দাঁত কামড়ে পড়েছিলাম, বাড়ি থেকে ছেড়ে পালিয়ে যাইনি। কারণ আমি তো এরকম লুট করিনি, আমি তো এরকম কারোর টাকা আত্মসাৎ করিনি, তাই আমাদের পালিয়ে যেতে হয়নি। আর আজকে যারা সমস্ত পালিয়ে বেড়াচ্ছে, মানুষের অধিকারকে সেদিন কেড়ে নিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, মানুষের যে ব্যবহৃত অর্থ সেই অর্থ মানুষের কাছে পৌঁছে না দিয়ে নিজেরা বাড়ি গাড়ি অট্টালিকা বানিয়েছে। কেউ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে
তাদের বান্ধবীদের সোনা দানা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনেছে। এই তো অবস্থায় একটা সরকার চলেছে। আর সেই সরকারের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ আজ কোথায় গিয়ে পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গে যদি একটা রাজ্য সরকার কোনো কিছু দিয়ে থাকে আর কেন্দ্রীয় সরকার যদি দেয়, সেটাকে কেন নেওয়া হবে না? এই সরকার নিত না। কারণ কি না, কেন্দ্রীয় সরকারের স্কিম নিলে কেন্দ্রীয় সরকার মুখী হয়ে যাবে, মানুষ জনপ্রিয়তা বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারের। আর সেটাকে রক্ষা করার জন্য জনসাধারণকে বঞ্চিত করো, রাজ্যের উন্নয়নকে ব্যাহত করো। পশ্চিমবঙ্গের সড়ক থেকে শুরু করে শিক্ষা সমস্ত ক্ষেত্রে মানুষ কষ্ট পায়, কিন্তু শুধুমাত্র নেতাদের জারিজুরি খবরদারি থাকলে একেবারে সব সন্তুষ্ট। বন্ধু, একটা পরিবর্তন 11 সালে, আর সেই পরিবর্তনে আমরা বলেছিলাম সততার প্রতীক। অন্যান্য বিভিন্ন সময় পোশাক আশাকে, পায়ের চপ্পলে, এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রতি সময় প্রচার করে দেখতাম যে তারা প্রচার করছে কি ধরনের সততার প্রতীক। অনেক সময় নির্বাচনে দাঁড়াচ্ছে, আর নির্বাচনে যে ব্যক্তি দাঁড়াচ্ছে সে দুর্নীতিপরায়ণ, বলছে 294টা আসনেই আমি প্রার্থী, আমাকে দেখে দিন। কিন্তু তারপর দেখলাম যখন টপ টু বটম সমস্ত নিচে থেকে উপর পর্যন্ত দুর্নীতিতে যুক্ত, টাকার পর টাকা পাহাড় প্রমাণ সমস্ত কিছু দুর্নীতি করেছে। আর তারপর তিনি দায় নেই, সততার প্রতীক হিসাবে তিনি একদিন প্রমাণ করছিলেন বা নিজেকে তুলে ধরছিলেন, তার কি কোনো দায়বদ্ধতা নেই? আমরা দেখলাম সেসব দায়বদ্ধতা ঝেড়ে ফেলে দিলেন। আজকের মানুষ বুঝতে পারছে, এবং আজকের মানুষ বুঝতে পারার পরিপ্রেক্ষিতে কি পরিণতি হয়েছে। এক সময় আমরা বলতাম যে এই দলটা ব্যক্তি নির্ভর একটি রাজনৈতিক দল, ক্ষমতা থেকে চলে গেলে চাষের ঘরের মতো খান হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। আজকে কি পরিণতি দেখছি, আজকে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে টুকরো হয়ে গেল, তার অস্তিত্ব বিলীন হয়ে গেল, এবং আজকে তাকে দিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যাবে না। বলল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানে শাসন করেছে। আজকের দিনে প্রধানমন্ত্রী তিনটি টার্ম, গুজরাটে শাসন ছিলেন মুখ্যমন্ত্রী, তারপরে এসেছেন প্রধানমন্ত্রী হয়ে। অন্যান্য রাজ্য দীর্ঘদিন ধরে আমরা শাসন ক্ষমতায় ছিলাম। কিসের জন্য ছিলাম? না জনকল্যাণের জন্য, জনগণের সঙ্গে এবং জনসাধারণের উন্নয়নের মধ্যে দিয়ে আমরা যে সরকার পরিচালিত করেছি, সেই সরকারের মূল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল। আজকে আপনাদের কাছে অন্তত বলবো যে এখনো অনেক মানুষ, এখনো অনেক ব্যক্তি যারা ভুল বোঝাচ্ছে, বিজেপি সম্বন্ধে ভুল বোঝাবে, আগামী দিনে আবার জায়গা খুঁজতে আসবে। আজকাল কমিউনিস্ট পার্টি বিভিন্ন জায়গাতে মিটিং করছে, মিছিল করছে। কারা এরাই ভারতবর্ষকে ভাগ করার সময় বলেছিল একদিকে মুসলিম লীগের পতাকা আর একদিকে ভারতবর্ষের পতাকা লাগিয়ে ভারত পাকিস্তানের দাবি মানতে হবে, ভারত ভাগ করতে হবে। এই কমিউনিস্ট পার্টি সেদিনকে বলেছিল। আজকের যে কমিউনিস্ট পার্টিরা এখানে যখন অন্যান্য সমস্ত জায়গায় কিউবা থেকে শুরু করে বাকি বিভিন্ন পৃথিবীর প্রান্তে কোনো কিছু অশান্তি হয়, তখন তারা মিছিল বের করে ফটো মেরে তাদেরকে সাহায্য সহযোগিতা পাঠায়। আর এই পাশে বাংলাদেশ, যেখানে আমাদের আত্মীয় আছে, পরিজন আছে, যেখানে আমাদের বাংলা ভাষা কথা বলে, বাংলায় সমস্ত কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মিল আছে। তাদের অন্যায়, তাদের অত্যাচার, তাদের নিপীড়ন এবং তাদের মহিলাদের উপর যেভাবে ধর্ষণ হয়, একটি কথা বলে একদিন মিছিল করে, একটা দিন কি তারা কোটল নেড়ে কোনো জায়গায় ওই বাংলাদেশের যে সমস্ত অন্যায়ভাবে তাদেরকে চাকরি ছেড়ে দিতে হচ্ছে, আর চাকরি যদি করতে হয় তাহলে ধর্মান্তরিত হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে একদিন এখানকার সিপিএম বন্ধুরা তারা কি আন্দোলন করেছে। আমি দেখলাম কদিন আগে কুসংগ্রামে মিছিল করছে, খুব আনন্দে। এরা আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে। তৃণমূল নামক দলটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। আর কমিউনিস্ট যাদের এখানে কোনো অস্তিত্ব নেই, তারা আবার পশ্চিমবঙ্গের বুকে মাটি খুঁজতে চেষ্টা করছে। জনসাধারণকে আহ্বান জানাবো যে আপনারা যারা অন্তত এই বিষয়ে দেখেছেন দীর্ঘ 25-34 বছর ধরে এই দলটাকে, সেই দলটার জায়গা দেবেন না। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের যে রাজ্যগুলোতে যেভাবে শাসন ক্ষমতার মধ্যে দিয়ে রাজ্যের উন্নয়ন, জনগণের উন্নয়ন এবং ভারতবর্ষের এই যে প্রবাদ পুরুষ, যার আদর্শ এবং যার প্রেরণায় আজকে ভারতীয় জনতা পার্টি, যিনি এক সময় আওয়াজ তুলেছিলেন এক দেশে এক নিশান, এক বিধান, এক প্রধান, এক নিশান, এক প্রধান, এবং
এক নিশানের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তার কাছে সেদিনকে ক্ষমতা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, তার কাছে সেদিনকে পদত্যাগ করাটা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। সমস্ত দিক থেকে মেধা এবং বুদ্ধিষ্ণু ঘরের একজন ভালো বাগ্মী এবং সমস্ত দিক থেকে ফার্স্ট হওয়ার সুবাদেও নিজের জীবনকে বলি দিয়ে ভারতবর্ষের একতা অখণ্ডতা রক্ষার জন্য বলেছিলেন ভারতবর্ষের এনার লাইন পাসপোর্ট প্রথা তুলে দিতে হবে, আমি মানি না। এবং যেটা বলেছিলেন তারপর তিনি সেখান থেকে যাত্রা শুরু করেছিলেন পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর যাওয়ার জন্য। আর জম্মু কাশ্মীর যাওয়ার পরে তাকে গ্রেপ্তার করেছিলেন, সঙ্গে ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীকে বলেছিলেন তুমি যাও ফিরে ভারতবর্ষের মানুষকে জানাও। শ্যামাপ্রসাদ মুখার্জি এই ইস্যু নিয়ে আজকে পাঞ্জাবে পেরিয়ে জম্মু কাশ্মীরে গিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছিল স্যাঁতসেঁতে অন্ধকার, একেবারে কম, খুব আলো একটি ঘরে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে তার সেখানে থাকার পরে স্বাস্থ্যর যখন অবনতি হলো, সেই অবনতি স্বাস্থ্য ভগ্ন দশায় তাকে ট্রিটমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণের কোনো ব্যবস্থা সেখানে সরকার করেনি। তখন তো এত উন্নত মিডিয়া ছিল না, যোগাযোগ ব্যবস্থাও ছিল না। তার মধ্যে দিয়ে যখন খবর এলো, সেই খবর আসার পর যোগমিয়া দেবী বারবার অনুরোধ করেছিলেন এবং সে সমস্ত কর্ণপাত না করে এবং জওহরলাল নেহরু সেই ব্যবস্থা পর্যন্ত না করে এবং তার সঙ্গে ওখানে যে মুখ্যমন্ত্রী ছিল তারা তিল করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেদিন হত্যা করেছিলেন। কিন্তু আমরা বলেছিলাম যে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু ব্যর্থ হবে না। শ্যামাপ্রসাদ মুখার্জিদের ডাক দিয়েছিলেন 370 দ্বারা বাতিল, সেটা আজকে কার্যে পরিণত হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন সবার জন্য এক নিশান ভারতবর্ষ আর কাশ্মীরের জন্য তখন আলাদা পতাকা ছিল, আজ একটাই পতাকা হয়েছে, এক বিধান। সেই তৎকালীন সময়ে ওখানে আলাদা নিয়ম ছিল আর ভারতবর্ষের অন্য প্রান্তে আলাদা নিয়ম ছিল, আজ তার বিলুপ্ত হয়ে গেছে। এক নিশান, এক বিধান, এক প্রধান। এবং তারপরে বলেছিলেন কমন সিভিল কোড, আজ কমন সিভিল কোড এসেছে। এবং তারপরে কেসকৃত অভিশপ্ত মুসলিম মায়েদের, মুসলিম মেয়েদের জন্য 3 তালাক প্রথা ভারতবর্ষের ক্ষেত্রে, যেটা একটা অভিশাপ, সেটাকে দূর করে দিয়েছে। আজ ভারতবর্ষের সবার জন্য আইন এক, সুবিধা এক। ভারতবর্ষে হিন্দু মুসলমান কিছু নেই, ভারতবর্ষের সবার জন্য যে স্কিমগুলো সেগুলো সবাই সুযোগ সুবিধা পায়। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের এই পশ্চিমবঙ্গ সরকারকে মাত্র তো কদিন হলো, 1.5 মাসে আপনাদের দায়িত্বভার গ্রহণ করার পরে যাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতির কোনোটা পূরণ হচ্ছে, কোনোটা হওয়ার পথে। সময়সীমা যেটা দেওয়া ছিল সেখান থেকেই শুরু হয়েছে। তাহলে আজকে ভাবুন যে পশ্চিমবঙ্গের দীর্ঘ 49 বছর ধরে যে দুটো রাজনৈতিক দল ছিল, সেই দুটো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গকে নিঃশেষ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের জনগণের যে তিমির, সেই তিমিরই থেকেছে। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এসেছে, আর সেই টাকা জনগণের জন্য কাজে লাগেনি, উন্নয়ন হয়নি। সেই টাকা উন্নয়ন করেছে কাজে না, সেই টাকা উন্নয়ন হয়েছে পার্টি অফিস, ঝা চকচকে, কারো কোনো জায়গায় জোর জবরদস্তি করে দখল করে সেখানে বাড়ি উঠেছে। যারা সেদিনকে শুধুমাত্র আপনার রাস্তায় বসে বসে তারা রোল ঘুগনি বিক্রি করত, তারা সমস্ত কিছু 5 তারা 6 তারা 10 তারা হোটেলের মালিক হয়ে গেছে। এটাই তো পশ্চিমবঙ্গের সিপিএম এবং তৃণমূলের এই যে 15 আর 34 বছরের যে রাজত্ব, সেই রাজত্বে প্রমাণিত হয়েছে। আজ আমরা আশ্বস্ত করতে পারি আপনাদের কাছে, ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছিল, ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আশার আলো এবং যে আপনাদের প্রতিশ্রুতির মধ্যে দিয়ে আপনার বাড়ির শিক্ষিত বেকারটাকে, আপনার বাড়িতে অন্য যে সমস্ত জায়গাতে প্রাইভেট আর সরকারি যে জায়গাতে কাজ করুক না কেন, তার নিরাপত্তা এবং তার নিশ্চিত একটি স্যালারির ব্যবস্থা অন্তত ভারতীয় জনতা পার্টি করছে। ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের কাছে আগামী দিনে অন্তত এরকম একটি বার্তা নিয়ে যেতে চায় যে আপনার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে সমস্ত বিষয়ে আজ মানুষগুলো সমস্ত সুযোগ সুবিধা পাবে। আজ যারা প্রাণী সম্পদ এই সমস্ত পেশায় যুক্ত, আর যারা গো পালক, আর যারা মছলি ব্যবসা করে, অন্যান্য সমস্ত ক্ষেত্রে যে প্রকল্পগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, সেই প্রকল্পগুলো রাজ্য সরকার চালু করেনি। আমরা পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব পাওয়ার পরে দিলীপ ঘোষ তখন প্রাণী সম্পদ মন্ত্রী আমাদেরকে একদিন আহ্বান করলেন, জানলেন
যে প্রাণী সম্পদ সংক্রান্ত বিষয়ে আমাদের যে পরিকল্পনা এবং প্রকল্পগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের কি ধরনের ভূমিকা থাকবে। আমরা গিয়ে দেখলাম বিভিন্ন ক্ষেত্রে এই যে মানুষগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের প্রচুর পরিকল্পনা এবং প্রকল্প অনুমোদন হওয়ার জন্য আমাদেরকে দেখে যে কিভাবে মানুষের উপকারে লাগানো যায়। সাবসিডি যুক্ত যে কার্যক্রমগুলো যদি আগামী দিনে ব্যবহার করা হয় তাহলে যে সমস্ত নিম্নবর্তী মানুষ যারা প্রাণী সম্পদ পশুপালন এই সমস্তর মধ্যে দিয়ে জীবন জীবিকার একটা অংশ তারা নির্বাহ করেন, তাদের ক্ষেত্রে অনেক সাহায্য এবং সহযোগিতা আজকে তারা পাবে। সারা যে সমস্ত দপ্তরগুলো আছে সমস্ত দপ্তরগুলোকে একত্রিত করে এবং প্রতি মুহূর্তে মনিটরিং এর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যাতে উন্নত হয়, পশ্চিমবঙ্গের মানুষ যেন উন্নত ব্যবস্থা পায় সেরকম একটা পরিকল্পনার মধ্যে দিয়ে আজকে এই যে আমাদের সরকার চলছে সেই সরকার আজ যেখানে যাচ্ছি দেখুন কিছু কিছু জায়গায় দেখছি সমবায় আছে, কিছু কিছু দেখছি জায়গায় সমবায়ের মাধ্যমে সাবমার্সেবল আছে, সমস্ত জায়গাগুলোতে তারা সব ঘাবলা করে বসে আছে। সমস্ত জায়গায় টাকা তুলেছে, ইলেকট্রিক অফিসে জমা পড়েনি। ইলেকট্রিক অফিসে জমা না পড়ার পরে তাদের সমস্ত কিছু সব বিলে এখন ডিউস দেখাচ্ছে আর বিলগুলো কেটে দিচ্ছে। তখন তো ক্ষমতায় ছিল, চমকে ধমকে তাদেরকে বলেছিল কানেকশন দিয়ে দিতে হবে, আজকে ক্ষমতায় নেই, তারা হাহাকার করছে। সমস্ত সমবায়গুলোতে গিয়ে দেখুন যে কি ধরনের অনিয়ম বেনিয়মের মধ্যে দিয়ে সমবায়ের অর্থ অপচয় হয়েছে, বিভিন্ন জনের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর যতগুলো সরকারি এই সমস্ত ব্যবস্থা সব ব্যবস্থার ক্ষেত্রে এরকম একটা বিভিন্ন জায়গাতে দুর্নীতি ঘুঘুর বাসা তৈরি করে রেখেছে। সেগুলোকে দূর করার জন্য ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনারা অন্তত সামিল হন। ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য কর্মসূচি আগামী দিনের জন্য সেই লক্ষ্য এবং কর্মসূচির মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গের নতুন দিগন্ত, পশ্চিমবঙ্গের যে নতুন সূর্যোদয় হয়েছে সেটা সমস্ত স্তরের মানুষ উপলব্ধি করবেন। আজকে তাই আপনাদের কাছে অনুরোধ করব, আহ্বান জানাবো, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার সেই সরকার শুধুমাত্র তার 1.5 মাস বয়স, আর তার মধ্যে দিয়ে আপনাদের কাছে প্রমাণ করেছে মানুষের উন্নয়ন এবং উপকার করতে চায়। ভারতবর্ষের সমস্তগুলো আপনি দেখে থাকবেন যে রাস্তায় গেলে কি দেখতাম, পুলিশ সমস্ত জায়গাতে গাড়ি থেকে পয়সা নিচ্ছিল, ন্যায় কি বন্ধ হয়ে গেছে। আপনি বিভিন্ন জায়গাতে ঘুষ না দিলে কোনো কাজ হতো না, এখন আর সে সমস্ত প্রথা বা ব্যবস্থা বিলোপ হয়ে গেছে। তাই আগামী দিনে এই যে সরকার এসেছে সেই সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং যে কর্মসূচি সেই কর্মসূচির রূপায়ণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের হিত গৌরব ফিরিয়ে আনা, পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় পরিণত করা এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থা থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ বা যারা ব্যবসা বাণিজ্য তাদেরকে একটা নিরাপদ নির্ভয় বাসস্থান বা ব্যবস্থার জায়গা তৈরি করা। আজ বিদেশ থেকে বা অন্য প্রদেশ থেকে সমস্ত ব্যবসায়ীরা এখানে আসে না, কারখানার লোকেরা আসে না, কল কারখানা যারা আছে তারাও পালিয়ে যেতে চায়। কেন পালিয়ে যেতে চায়? এখানে এত তোলাবাজি ছিল, এখানে এত অত্যাচার ছিল। আর একটা নয়, 5টা গ্রুপ, একটা গ্রুপ প্রথম গেল, দ্বিতীয়বার গেল, তৃতীয়বার গেল, চতুর্থবার গেল। আর যাওয়ার পর যে সমস্ত শিল্পপতি কারখানা ছোট থেকে বড় বাজারের সমস্ত কিছু তারা দেখতো আবার কোন রাজ্যে এলাম, যে রাজ্যে একাধিক নেতারা এসে আমাদের কাছে দাবি করে। আস্তে আস্তে কি হয়ে গেল আমরা দেখতে পেলাম যে 6,665টি কারখানা পশ্চিমবঙ্গ থেকে চলে গেল। তাই বললো আজকে আপনাদের কাছে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন তাদেরকে আবার ধন্যবাদ জানাই। এবং ভারতীয় জনতা পার্টিকে আপনারা আগামী দিনে আপনাদের নিজস্ব উন্নতি এবং বিভিন্ন প্রজন্মে আপনাদের সামনে যে সমস্ত ছাত্র যুব মহিলা আছে তাদের নিরাপত্তা এবং নির্বিপদের জন্য তাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন, সঙ্গে থাকুন। এবং এটুকু বলি, আজকের এই কুটসুরি গ্রামবাসী যেটা বহুদিন ধরে এসেছিলাম, অনেক পুরনো মুখ দেখতে পাচ্ছি। একদিন যারা ভেবেছিল বা আমাদেরকে বলেছিল বিজেপি আবার পার্টি, বিজেপি কি ক্ষমতায় আসতে পারে, কিন্তু আজ তাদের মুখে চুনকালি লাগিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে, এবং শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে বিজেপি হচ্ছে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, যার সদস্য সংখ্যা 14 কোটির উপরে। সেইরকম একটা রাজনৈতিক দলের আপনারা সমর্থক, রাজনৈতিক দলের আপনারা কর্মী এবং কর্মকর্তা
গর্ব করি, গর্ববোধ করি এবং সেই গর্বে আগামী দিনেও ধারাবাহিকভাবে প্রতিটি মানুষ করবে, প্রতিটি এখানকার নাগরিক করবে যে আমরা এমন একটা সরকার করেছি যে সরকারের মধ্যে দিয়ে আমরা আমাদের উন্নয়ন করেছি, বাংলার উন্নয়ন করেছি, নিরাপদ ব্যবস্থা তৈরি করেছি, শিল্প কলকারখানা চালু করেছি, শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত আবার আমরা প্রদান করেছি। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার এই ছোট বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্ধ করি